আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয়টা নিয়ে হাজির হলাম। এবার বাইতুল মোকাররমে কারা হামলা চালিয়েছে তার এক্সক্লুসিভ কিছু লোমহর্ষক তথ্য প্রকাশ করলেন গণ অধিকার পরিষদের এই নেতা ফারুক হাসান। তিনি এমন বিষয় তুলে ধরেন রীতিমতো চমকে যাবেন। কার নির্দেশনায় বা কিভাবে কোন পরিকল্পনায় বাইতুল মোকাররমে হামলা করা হলো, সেই সাথে ডক্টর ইউনূসকে নিয়ে ব্যাপক ভয়াবহ তথ্য প্রকাশ করা হয়েছে। কেননা কয়েকদিন পরে এই ডক্টর ইউনূস জাতিসংঘে যাবেন 7 জনকে নিয়ে, এবং তার একটু আগ মুহূর্তেই এখন বাইতুল মোকাররমে হামলা, সেই সাথে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটিতেও দাঙ্গা। এই সকল বিষয় কেন হচ্ছে সেসব বিষয় নিয়ে ব্যাপক তথ্য দিয়েছেন, তা জানবেন, রীতিমতো অবাক হবেন। এদিকে ছাত্র সমন্বয়কদের নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন। যেভাবে তারা দেশকে স্বাধীনতা অর্জন এনে দিল, মাত্র 1 মাসে সবাই তাদেরকে ভুলতে শুরু করেছে, তাহলে কি প্রমাণ হলো? সেই সাথে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়েও যে তথ্য দিল এই ডক্টর ফয়জুল হক, তারও এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন। কোন দিকে যাচ্ছে এই বর্তমানে এই দেশটি, কিভাবে অরাজকতা হচ্ছে, এবং নানা বিষয় তুলে ধরে দেশের একটি বিষয় তুলে ধরেন। ডক্টর ইউনূস ও জেনারেল ওয়াকারুজ্জামানকে ব্যর্থ করতে কি একদল মহল উঠে পড়ে লেগেছে? কিভাবে তারা ব্যর্থ হতে পারে? তাহলে কি হতে যাচ্ছে ডক্টর ইউনূস ব্যর্থ? কি তথ্যটি আসলো ভিডিওর শেষ অংশে তার বক্তব্য জানতে পারবেন। চলুন তার আগে আমরা জেনে নিই কিভাবে আজ বাইতুল মোকাররমে হামলার ঘটনা ঘটলো। এ সকল বিষয় নিয়ে কি তথ্য দিচ্ছে, চলুন আমরা দেখে নিই তার মুখ থেকেই। নাম পেদানির ভয়ে এই ফরিদউদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন। এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন, ভালো কথা। তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকাররমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব? কেন হাজির হলেন? এই বাইতুল মোকাররম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি যে সে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে? তার বাপের সম্পত্তি নয়, এটা বাংলাদেশের জনগণের সম্পদ, বাংলাদেশের জনগণের জাতীয় মসজিদ। দল বল নিয়ে এখানে এসে আজকে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, মানে এক প্রকারের ফিলিস্তিনের মতো পরিস্থিতি। যারা ভিডিওটি দেখেছেন, স্থির থাকার কথা নয় ভাই। ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলের ওই হানাদার বাহিনী আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে, অরাজক পরিস্থিতি তৈরি করেছে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্তাক্ত করেছে, নিয়মিত করে যাচ্ছে, ঠিক একই কায়দায় আজকে এই ভারতীয় রয়ের এজেন্টরা এই ফরিদউদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক এই সচিব রুহুল আমিন, তার উত্তরসূরি এবং চেলামুন্ডাদের নিয়ে আজকে বাইতুল মোকাররমে হামলা চালিয়েছে। মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। চিন্তা করতে পারেন এই ফরিদউদ্দিন মাসুদ কে? তাকে চিনতে হবে আগে। এই ফরিদউদ্দিন মাসুদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা তুলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ভারতীয় সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করেছে, রন্ধ্রে রন্ধ্রে পদে পদে স্তরে স্তরে ভারতের কৃষ্টি কালচার আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদরা। এরা তো আলেম নয়, এরা আলেম নামের কলঙ্ক। এদেরকে আসলে আলেম বলাটাও বোধহয় পাপ হবে যদি সঠিকভাবে আমরা কুরআন হাদিসের ব্যাখ্যাগুলো জানি। আজকে তারাই এই বাইতুল মোকাররমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে এই অবস্থাটিকে, এই পরিস্থিতিটাকে অনেকেই রাজনীতিকীকরণ চেষ্টা করছেন, ভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। আমার প্রশ্ন, হাসিনার দোসর এই ফরিদের উত্তরসূরি আপনার সাবেক খতিব রুহুল আমিন কোন সাহসে বাইতুল মোকাররমে পা দেয়? এত বড় স্পর্ধা, সাহস কিভাবে তার হলো? তার পিছনে শক্তিকে আপনাদের কি মনে হয় সে নিজে নিজে একা একা হেঁটে বাইতুল মোকাররমে চলে আসছে? নো, তার পিছনে বড় একটি শক্তি ইন্ধন দিয়েছে, তাকে প্রেসক্রিপশন দিয়েছে, লোকবল দিয়েছে, এবং সেটা ইন্ডিয়া থেকে আসছে। যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস সাহেব আমেরিকা যাবেন, সেখানে জাতিসংঘে ভাষণ দিবেন, ঠিক সেই মুহূর্তে একটি অরাজকতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে এই নৈরাজ্য। কেননা ডক্টর ইউনূস জাতিসংঘে যাতে না বলতে পারে যে দেশ একটা ভালো অবস্থানে আছে, আমি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছি, এটা কোনোভাবেই যাতে জাতিসংঘে দাঁড়িয়ে এই ডক্টর ইউনূস না করতে পারে, এরকম ঘটনা হচ্ছে। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসকে নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে এই ডক্টর ফয়জুল। তিনি আরও কি বিষয় তুলে ধরলেন, চলুন তার কথাই আমরা জেনে নিই।
সেইটা এইবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কারণে করতে পারে নাই বিদেয়ী আওয়ামী লীগ কিন্তু মানুষগুলোকে হত্যা করার পরেও তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে চাওয়ার পরেও ব্যর্থ হয়েছে, তারপরে কিন্তু সফলতা এসেছে। এখন এই যে হাজারো ছাত্র বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জাতির সামনে দেশটাকে টান টান করে স্বাধীনতা দিয়ে গেল, আমরা তাদেরকে নিয়ে এত অস্থির হয়ে পড়লাম, কিন্তু আমরা এই অস্থিরতার মধ্যে পড়লাম না যে চোরেরা গুন্ডারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, নাপিতগুলো বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করে নিয়ে যাচ্ছে, এই আওয়ামী গুন্ডাগুলো দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের 1000 মানুষকে হত্যা করেছে। 1000 মানুষের করুণ ভিডিও আপনার টাইমলাইনে নাই, আপনার টাইমলাইনে নাই। আপনার টাইমলাইনে আছে এই যে কাদের মানে যারা আজকের বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে জয়যুক্ত করে দিয়েছে তাদেরকে নিয়ে আপনার আলোচনা করার সময় চলে এসছে। তার মানে এটাই প্রমাণ হলো যে এই দেশে যে কোনো কাজ করলে এটা 1 মাসের বেশি কেউ কাউকে খুব একটা মনে রাখে না। এই মনে রাখার প্রবণতা যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই হয়, তাহলে পরবর্তী গভর্নমেন্ট যারাই আসবেন তাদের আমলে এই মানুষগুলোর জীবনকে নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত। আমাদের প্রত্যেকটি টাইগারকে সম্মান করা উচিত, সে যে মতের হোক, যে ভিন্ন মতের হোক না কেন। রাজনীতি করার অধিকার আছে প্রত্যেকের, তারা স্বাধীনভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে, তারা ক্যাম্পেইন করবে, মানুষের কাছে যাবে। আমাদের সকল বিষয়ে আমরা কথা বলার অধিকার রাখি, কিন্তু মনে রাখতে হবে সবার আগে যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার সেটা। অনেকের বীজ শুরু হয়ে গিয়েছে, কাদা ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে, এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পারলেন না মাত্র 1.5 মাস একসাথে থাকতে, কিভাবে কল্পনা করেন 10, 20 বছর 30 বছর পর্যন্ত দেশকে একটা সুন্দর জায়গায় নিতে ঐক্যবদ্ধভাবে থাকবেন? আমি ভাবলেই কষ্ট লাগে। এই যদি হয় আমাদের পরিণতি, তাহলে এদেশের মানুষের এই স্বাধীনতা, এই স্বপ্নসাদ, এত হাজার মানুষের রক্ত, এই রক্তের তো কোনো মূল্য থাকবে না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা। অতএব আজকের এই সরকারকে ব্যর্থ করতে একটি কুচক্রী মহল, আর কুচক্রী মহল মানে কি এটাতে স্পষ্ট, এটা ভিনদেশী তাবেদার দালাল পাশের রাষ্ট্রে বসে শেখ হাসিনা একদম সজাগ থেকে প্ল্যান করে রোডম্যাপ করে আপনাদের এগুলো করছে। কখনো মসজিদে আক্রমণ করে করবে, কখনো মন্দিরে আক্রমণ করে করবে, কখনো মাজারে আক্রমণ করে করবে, কখনো সমন্বয়কদেরকে বিতর্কিত করে করবে, কখনো কাউকে হত্যা করার মধ্য দিয়ে করবে। আজকেও প্রতিদিন আমার হসপিটালগুলোতে মানুষ মারা যাচ্ছে, আপনি কি পোস্ট করেছেন? আজকেও এই যে আন্দোলন সংগ্রামে কতদিন পর্যন্ত আহত অবস্থায় হসপিটালে থেকে, আজকেও দেখলাম 1জন না 2জন মানুষ হসপিটালে মারা গিয়েছে। কই তাদেরকে নিয়ে তো আপনি একটা পোস্ট করলেন না। আপনার বিবেক কোথায়? নিজেকে জিজ্ঞেস করুন যে কি হচ্ছে এই দেশে। অথচ আপনার হাতে ইস্যু তুলে দিয়ে দেওয়া হচ্ছে, ওই ইস্যু নিয়ে আপনি ব্যস্ত আছেন। এভাবে ইস্যু তুলে দিয়ে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করে ব্যর্থ প্রমাণ করতে নানা ধরনের নানা মহল চেষ্টা করছে। সেটা শেখ হাসিনায় জড়িত বলে তিনি দাবি করেন এবং শেখ হাসিনার নির্দেশনা এখনও দেশে বাস্তবায়ন হচ্ছে।